স্বাগতম বাংলাদেশের সম্পদ এই অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব বাংলাদেশের যে প্রাকৃতিক এবং কৃষি সম্পদ রয়েছে, একই সঙ্গে মৎস্য, মানবিক এবং শিল্প সম্পদ নিয়ে। এই বাংলাদেশের সম্পদ অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আমাদের আলোচনার মূল বিষয় হলো পাট। পাটের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে আজকে উপস্থিত আছেন ডক্টর মোবারক আহমেদ খান। তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিশিষ্ট পাট বিজ্ঞানী এবং বাংলাদেশ জুট মিল কর্পোরেশনে তিনি বৈজ্ঞানিক উপদেষ্টা হিসাবে কর্মরত আছেন। আজকে আমাদের আলোচনার মূল বিষয় হলো পাটের ইতিহাস এবং ঐতিহ্য। তো পাটের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে স্যারের আলোচনা শোনার পূর্বে আমরা পাটের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে একটি প্রতিবেদন দেখে আসব। চলুন সেই প্রতিবেদনটি দেখে আসি আমরা। বাংলাদেশের সোনালী আঁশ পাট এই দেশের অর্থনীতি ও সংস্কৃতির সাথে যার সম্পর্ক হাজার বছরের। সোনালী আঁশ হিসেবে পরিচিত পাট শুধু একটি কৃষি পণ্য নয়, বরং আমাদের ঐতিহ্য ও অর্থনৈতিক সমৃদ্ধির প্রতীক। ব্রিটিশ শাসনামল থেকে এই অঞ্চলে পাট চাষ শুরু হলেও পাটকল শিল্পের সূচনা ঘটে 1951 সালের মাঝামাঝিতে নারায়ণগঞ্জে, যার মধ্যে আদমজী পাটকল ছিল এশিয়ার বৃহত্তম। স্বাধীনতার পর 1974 সালে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়, যা পাটের উন্নত জাত উদ্ভাবন ও গবেষণায় বিশ্বের স্বীকৃতি পেয়েছে। বাংলাদেশ বিশ্ববাজারে পাট ও পাটজাত পণ্যের প্রধান রপ্তানিকারক, যেখানে 90% কাঁচা পাট ও 40-50% পাটজাত পণ্য রপ্তানি হয়। পাট শিল্প দেশের প্রায় 1/4 জনসংখ্যাকে কর্মসংস্থানের সুযোগ দেয় এবং পরিবেশ বান্ধব ফসল হিসেবে গ্রিনহাউস গ্যাস শোষণ করে। বাংলাদেশ থেকে পাটকলের রপ্তানির অর্ধেকই পাটের সুতা, যার 80% কার্পেট তৈরিতে ব্যবহৃত হয়। প্রধান রপ্তানি বাজার তুরস্ক, যেখানে মোট রপ্তানির 40% যায়। এছাড়া চীন, ভারত, ইরান, মিশর, ইন্দোনেশিয়া ও বেলজিয়ামও গুরুত্বপূর্ণ বাজার। 2024-25 অর্থ বছরের প্রথম 9 মাসে পাট ও পাটজাত পণ্য থেকে $62.63 কোটি আয় করেছে বাংলাদেশ। চ্যালেঞ্জ হিসেবে রয়েছে জলবায়ু পরিবর্তন, মূল্য অস্থিরতা, আধুনিক প্রযুক্তির অভাব ও মধ্যস্বত্বভোগী সমস্যা। সরকার পাট আইন 2017, জাতীয় পাট নীতি ও সোনালী আঁশ ব্র্যান্ডিং এর মাধ্যমে উন্নয়ন ও বাজার সম্প্রসারণে কাজ করছে। বিশ্বব্যাপী পরিবেশ বান্ধব পণ্যের চাহিদা বাড়ায় পাট শিল্পের ভবিষ্যৎ উজ্জ্বল। সঠিক নীতি ও প্রযুক্তি প্রয়োগে বাংলাদেশের পাট রপ্তানি আরও বৃদ্ধি পাবে। আমরা এক নতুন বাংলাদেশে দাঁড়িয়ে আছি, যে বাংলাদেশে বর্তমানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে বাংলাদেশের তরুণ প্রজন্ম বাংলাদেশ বিনির্মাণে। তো এই তরুণ প্রজন্ম আসলে পাটের যে সোনালী যুগ, সেই যুগটা সম্পর্কে খুব একটা জানতে পারেনি। তো আমরা স্যারের কাছে প্রথম প্রশ্নটাই রাখতে চাই যে বাংলাদেশের তরুণ প্রজন্মকে আপনি যদি জানাতেন যে বাংলাদেশের পাটের ইতিহাস বা ঐতিহ্য সম্পর্কে, যে বাংলাদেশের পাটের যে একটা সময় সোনালী যুগ ছিল, সেটা সম্পর্কে যদি আমাদেরকে একটু বলতেন। পাট নিয়ে কথা বলতে গেলে বলতে হয় যে পাট হলো এদেশের একটা অর্থকারী ফসল। এই অর্থকারী ফসল কেন বলা হতো? যে আগে কৃষক ওরা যখন চাষাবাদ করত, তখন তারা ধান, চাল, অন্য কিছুর চাষাবাদ করত, কিন্তু ক্যাশ টাকাটা তারা হাতে পেত না। ক্যাশ টাকাটা একমাত্র হাতে পেত তারা পাট বিক্রি করে, এবং সারা বছরের টাকাটাই তারা এখানে থেকেই যোগান দিয়ে রাখতো, জোগাড় করে রাখতো। তো সেই জন্য এটাকে ক্যাশ ক্রপ বা অর্থকারী ফসল হিসেবে বলা হয়। পাটের আরেকটি নাম আছে সোনালী আঁশ, কারণ এইটা আমরা বাংলাদেশের থেকে প্রচুর পরিমাণে রপ্তানি করে আমরা বৈদেশিক মধ্যে অর্জন করতাম, আনতাম, এবং সেই থেকে এটার এবং পাটের কালারটাও একসময় এটা গোল্ডেন কালারের মতো মনে হতো, এই জন্য এটার নামকরণ গোল্ডেন ফাইবার হয়েছিল। এটা হলো পাটের একটা ইতিহাস। কিন্তু পাটের ইতিহাসের যদি বললেন যে এখন ডিক্লাইন কেন হচ্ছে বা একটু নিচের দিকে যাচ্ছে, নতুন প্রজন্ম কেন পাট সম্বন্ধে ভালো জানছে না, তার কারণটা হলো আমাদের সিনথেটিক বা যে পলিপ্রোপিলিন, পলিথিলিন, এগুলির আবির্ভাব হলো। এগুলি আবির্ভাব হলো তখন দেখা গেল যে কম্পিটিশনে পাট এই পলিথিন, পলিপ্রোপিলিনের সাথে পেরে উঠছে না। এর জন্য দায়ী কিন্তু পাট না, এর জন্য দায়ী কিন্তু আমি নিজে মনে করি বিজ্ঞানী হিসাবে, কারণ আমরা পাটকে ওই পলিথিনের সাথে দৌড়ানো শেখাইতে পারিনি। পাটকে কম্পিটিশন, পাটের যে ঐতিহ্য এবং পাটের যে গুণগত মান, এটা আমরা জানতাম না।
শুধু পাট থেকে ছালা বস্তা দড়ি রশি তৈরি করা হয়, এটি আমাদের ছিল তখন জানা আর কি। আর এটাই জন্যেই হলো পাট এর ঐতিহ্যটা আস্তে আস্তে হারাতে শুরু করে, এবং এর দাম যখনই বাজারে পতন হয় তখন তো কৃষক এটা নিয়ে আর চাষ করবে না। এই ছিল হলো মূলত পাটের ডিক্লাইন করা বা পাটের পরিচিতি কম হওয়ার কারণ ছিল এটাই। আমরা দেখছি যে বৈশ্বিকভাবে মানে ভারত যে অঞ্চলটা, বাংলাদেশ ভারত, এই অঞ্চলে পাটের উৎপাদন অনেক বেশি ছিল। তো বাংলাদেশে পাটের উৎপাদন কি পরিমাণ হতো বা বৈশ্বিকভাবে বাংলাদেশের অবস্থান আসলে কিরকম ছিল যখন পাটের যে সোনালী যুগটা ছিল তখন? আসলে পাট এর যে চাষাবাদ বা পাটের জন্ম যে ক্লাইমেট হওয়া দরকার সেটা কিন্তু এই দুই বাংলা মিলেই, আমরা পূর্ব বাংলা পশ্চিম বাংলা যদি বলি এইটাই আর কি, এই এলাকাটা আমাদের এই ক্লাইমেটটা সাস্টেইন করে পাটকে। পাটকে নিয়ে ইউরোপে চাষ করতে পারবেন না। তা যদি করা যেত, ইউরোপ অনেক আগেই পাটের চাষ করে পলিথিনকে নিষিদ্ধ ঘোষণা করত। যেহেতু আমাদের দুর্ভাগ্য যে আমাদের মতোই আমি মনে করি এদের জন্ম বাংলাদেশে, যে বাংলাদেশের থেকে পাটকে যেভাবে লালন করা দরকার ছিল আমরা সেটা করতে পারি না। আর উৎপাদনের দিক থেকে বাংলাদেশ নাম্বার 1 কান্ট্রি এরিয়া ভিত্তিক যদি ধরা হয়, আর যদি কান্ট্রি ওয়াইজ ধরা হয় তাহলে কিন্তু ভারত 1 নম্বর, কারণ ভারতের প্রোডাকশনটা বেশি। বাট এখানে একটা কথা বলে রাখতে চাই, বাংলাদেশের পাট ভারতের পাটের চেয়ে আমাদের গুণগত মান অনেক অনেক বেশি। বিশেষ করে ফরিদপুর অঞ্চলের কিছু অংশ আছে, জামালপুরের কিছু অংশ আছে যেখানে রিয়েলি খুবই গুণগত মান ভালো পাটের জন্ম হয় এখানে আর কি। স্যার, আমরা গত কয়েক দশকে দেখেছি যে বাংলাদেশের বড় বড় যে পাটের কারখানা বা জুট মিল ছিল এগুলো বন্ধ হয়ে গিয়েছে, এবং যাও ছোটোখাটো চালু আছে এগুলো বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো এটার পিছনে আসলে কি কারণ মনে করছেন? আপনি তো বললেন যে পাট হলো ক্যাশ ক্রপ ছিল, নগদ অর্থটা কৃষকরা পেত, কিন্তু এত কিছুর পরেও পাট বন্ধ, মানে পাটকলগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণ কি? পাটকল কিন্তু সরকারি পাটকল বন্ধ হয়েছে, বেসরকারি পাটকল কিন্তু বন্ধ হয়নি, বরং সেটা দিন দিন বাড়তেছে। সরকার পাটকলকে ঠিক মতো পরিচালনা করতে পারে নাই, তাদের ব্যর্থতা আছে। পাকিস্তান যখন এখানে 65টা পাটকল রেখে তারা কল বন্ধ করে দেশ থেকে চলে যায়, সেইটা নিয়েই আমাদের তদানীন্তন সরকার এটাকে বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন নামে একটা যা মিল পরিচালনা করতে পারে সেটা, কিন্তু আমাদের ব্যর্থতা হলো যে আমরা এই পাটকলগুলি যথাযথভাবে কম্পিটিশন নিয়ে আসতে পারি নাই। এটা একটা ব্যর্থতা, কারণ কম্পিটিশন করতে হলে সেখানে আর্থিক লাভবান না হলে কেউ হবে না। শ্রমিকদের উচ্ছৃঙ্খলতা, শ্রমিকদের বেতন না দেওয়া, শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ না করা, এগুলো অনেক ঘটনা আপনারা জানেন বা এর ইতিহাস আছে। আর পাটের আরেকটা দিক হলো যে পাট নিয়ে যে পলিসি, যে পাটটা কি হবে, কেমনি করে বিক্রি হবে, কোথায় কার কাছে কোন মিলে কত বিক্রি হবে, এটা কিন্তু বিজিএমসির দায়িত্ব ছিল। এবং এই নিয়ে খুব ভালো সরকারি অনেক গ্যাজেট প্রকাশনা করা হয়েছে যেখানে আমরাও কাজ করি, সেটাকে কীভাবে নীতি করা হয়, কিন্তু সেই নীতিগুলি কোথাও ফলো করা হয় না। আমার দুর্ভাগ্য যে আমার মনে হয় যারা পাট নিয়ে কথাবার্তা বলেন তারা এই নীতিগুলি পড়ছেন কি না, এটা আমার সন্দেহ আছে। দ্বিতীয়ত হলো যে পাটকে যারা পলিসি করে সেই পলিসিতে রাখা হয় বড় ক্রেডদের। আমি বলছি না বড় ক্রেডরা খারাপ, তা না, আমি বলছি পাট নিয়ে যারা চিন্তা করে এবং পাটের ব্যবসায়ী এদেরকে নেওয়া হয়। কিন্তু এখানে কোনো এক্সপার্টকে, পাট নিয়ে যারা সত্যিকারের চিন্তা ভাবনা রিসার্চ করে, কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষককে বা যারা পাট নিয়ে গবেষণা করে তাদেরকে কোনো জায়গায় কোনো কমিটিতে রাখা হয় না। সুতরাং এই পলিসিগুলি সাস্টেন করে না সারা ওয়ার্ল্ডের সাথে। এদের এইটা একটা বড় জায়গা রয়ে গেছে আর কি, পাটটাকে সামনে নিয়ে আসা, ফোকাস করার। তো সরকার আসলে এখন কি কি উদ্যোগ দিলে আপনি মনে করেন যে সরকারি কলগুলো চালু হতে পারে এবং বেসরকারিভাবেও আরও পাটের উৎপাদন বৃদ্ধি সহ কৃষকরাও অনুপ্রাণিত হতে পারে? আসলে সরকারি সিদ্ধান্তের বাইরে তো আমি কথা বলতে পারবো না। সরকার সিদ্ধান্ত নিয়েছে, তারা সব কিছু ভালো মন্দ চিন্তা করে, এবং এই পাটের কলগুলি লিজ দেওয়া হচ্ছে যাতে বেসরকারি প্রতিষ্ঠানগুলি পাট নিয়েই তারা এই মিলগুলি চালায়। এটার ভালো উদ্যোগ যদি তারা চলে আর কি। কিন্তু পাটগুলি চলতে হলে আমরা যে ছালা বস্তা বা আমরা যে ট্র্যাডিশনাল যে প্রোডাক্টগুলি, শুধু এইগুলি করলে পলিথিন পলিপ্রোপিনের সাথে আমরা পেরে উঠবো না। আমাদের অবশ্যই পাট থেকে নতুন নতুন জিনিস তৈরি করলে, পাটের ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট তৈরি করলে, তাহলে কিন্তু পাটের দাম এবং মানুষের কাছে এটার উপকারিতা পৌঁছে যাবে আমি বিশ্বাস করি। বাংলাদেশে পাটের গবেষণার ক্ষেত্রে আসলে এখন বাংলাদেশ কিভাবে কাজ করছে বা পাট গবেষণায় বাংলাদেশ এখন কোন অবস্থানে রয়েছে? যেহেতু বাংলাদেশে পাট বাংলাদেশের সবচেয়ে বেশি প্রোডাকশন হয় এবং বাংলাদেশে একটা পাট গবেষণা ইনস্টিটিউট রয়েছে,
BGRI বাংলাদেশ জুট রিসার্চ ইনস্টিটিউট আছে, তারা গবেষণা করেন। তাছাড়া পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং যারা এটাকে নিয়ে কাজ করতে চায়, কাজের একটা সুবিধা আছে। পাটের একটা বিশেষ গুণ হলো, আমি যদি বলি যে পাট শুধু যে অর্থকরী ফসল তা না, এর যে গুণটা বলতে হবে যে পাট এমন একটা ক্রপস যে ক্রপসে 70% সেলুলোজ থাকে, যেটা দিয়ে আমাদের শার্ট, প্যান্ট, কাগজ যত, এটা সোর্স অফ সেলুলোজ একটা 70%। আপনি কোনো ক্রপস বা কোনো ট্রি পাবেন না, যেটা কমার্শিয়াল ক্রপস বলতেছি, পাবেন না যার মধ্যে 70% আপনার সেলুলোজ আছে। এটা আমাদের জন্য ব্লেসিং, গড গিফটেড একটা প্ল্যান্ট। এর সাথে পাটের আরেকটা জিনিস রয়ে গেছে লিগনিন, যেটা 10% থাকে পাটে। এটাকে ব্রাউন গোল্ড বলা হয়, আমরা এটাও জানি না। এটা আমাদের পাট চাষি বা আমাদের অন্য অন্য দেশকে জানানো হয় না বা গবেষণা ওই পর্যায়ে নাই। পাটের মধ্যে রয়েছে হেমিসেলুলোজ, যার থেকে আমাদের যত মেডিসিনের, যত ট্যাবলেটের, যত মাইক্রোসেলুলোজ তৈরি করা হয়, সব কিন্তু এখান থেকে তৈরি করা সম্ভব। আমরা প্রচুর পরিমাণে সেলুলোজ, ন্যানোসেলুলোজ, মাইক্রোসেলুলোজ, লিগনিন আমদানি করি, এই নামে না, অন্য নামে, ট্রেড নামে এদেশে আমদানি করে আমাদের দেশে ইন্ডাস্ট্রিয়াল ইউজ হচ্ছে। তো ফলে হয়েছে কি, গবেষণার একটা দিক আমাদের তৈরি করতে হবে, অ্যাডভান্স। যে অ্যাডভান্স দিক তৈরি করলে পাটের এই গুণগত মানগুলি, পাটে পানি লাগলে তাড়াতাড়ি পানি শোষণ করে এবং বেশিক্ষণ ভিজানো থাকলে একটা বাজে অডর, একটা গন্ধ বের হয়, যেটা পলিথিনের সাথে এটা খুব রেফার করে। তাহলে আমরা যদি পাটের কোন অংশটার জন্য গন্ধ বের হয়, সেই অংশটাকে যদি পাট থেকে বের করে দিতে পারি, জেনোম সিকোয়েন্স, তো আমাদের অনেক কাজ হচ্ছে। আজকাল এগুলো মানুষ সব পারে, তাই না? তারপরে হলো যে আপনার পাটের এই যে সেলুলোজ থেকে বিভিন্ন রকম অন্যান্য উপাদান তৈরি করা হচ্ছে, পাটের থেকে সেলুলোজ তৈরি করলে কী পরিমাণ কষ্ট হয়, এইগুলি আমাদের যদি বিজ্ঞানের চর্চায় নিয়ে আসা হয়, গভর্নমেন্টের যদি নতুন করে পলিসি তৈরি করা হয়, তাহলে পাট নিয়ে অনেক গবেষণা হতে পারে এবং পাটকে আমরা আবার সেই জায়গায় ফেরত নিতে পারি, আমি বিশ্বাস করি। স্যার, এটা বুঝলাম। এখন বাংলাদেশে যারা, আপনি বললেন যে কৃষক পর্যায়ে যারা আছেন, তারা আসলে পাটকে ওই আগের যে উপায়, সেই উপায়ে চাষ করে আসছেন, বা আপনি যেটা বললেন যে পাটকে বেশিক্ষণ ভিজিয়ে রাখলে একটি আলাদা করে অডর ক্রিয়েট হচ্ছে। তো এই জায়গা থেকে আসলে কৃষকদেরকে আমরা কিভাবে উৎসাহিত করতে পারি যে তারা যাতে পাট চাষে আবারও ফিরে আসে, এবং এটার যে ব্যবসায়িক সফলতার দিকটা, সেটা তাদেরকে কিভাবে আমরা বোঝাতে পারি, বা আরও সহজলভ্যভাবে কিভাবে পাট চাষটা করা যায়? কৃষকরা বা চাষি যেই বলি না কেন, মানুষ কাজ করে যে কাজের একটা ফিডব্যাক পায়, যেখানে লাভ পাবে সেখানে সেইটাতে কাজ করবে। পাটকে যদি আমি বিক্রি করতে না পারি, তাহলে পাট চাষ করবে না কেউ, এটা একটা। সেকেন্ড হলো, পাট চাষ যাই করুক, পাটকে আঁশ ছাড়ানো, পাট খড়িতে আঁশ ছাড়ানো, এটা প্রচুর পরিমাণে পানি লাগে এবং এই পানিটার একটা গুণগত মান খুবই বাজে থাকে এবং এটা আশেপাশের লোকজন এটার গন্ধে মানে অতিষ্ঠ হয়ে যায় আর কি। এই যে ট্র্যাডিশনাল রেটিং প্রবলেম, এটাকে আমাদের চেঞ্জ করতে হবে। এবং পানির জন্যে অনেক পাট কেটে ওরা জমিতে রেখে দেয়, পরে ওরা জ্বালানি হিসেবে ইউজ করে, কারণ রেটিং করতে পারে নাই, পানি আসে না। এই রেটিং পদ্ধতি আমাদের নতুন করে করতে হবে। আমরা কিভাবে যাতে এই কম পানিতে ইনসিটু, মানে একদম আমরা ফিল্ডে যেই পাট কাটছে আর আমরা এদিক থেকে রেটিং করে পাটকে আলাদা করে দিলাম, সেই জায়গাটায় যদি আমরা কাজ করতে পারি, তাহলে কৃষকরা এই পানির অভাবের জন্যে এই চিন্তাটা করবে না। আমরা কিছু রিসার্চ করেছি, এটা করা সম্ভব এবং আমরা ফাইন্ডিংস আমাদের কাছে আছে যে রেটিংয়ের জন্য খুব অল্প পানি, অল্প সময়ের মধ্যে, একদম 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে পাট রেটিং হয়ে যাবে এবং সুন্দর একটা প্রোডাক্ট তারা পাবে। সুতরাং এই সব ফ্যাসিলিটিসগুলি যখন আপনার কৃষকদেরকে দিবেন যে হ্যাঁ এইটা আছে, এবং পাটের দামটা যদি বাড়াইতে পারেন, সরকার এটাকে নিয়ন্ত্রণ করতে হবে, ইচ্ছা মতো না যে আমি আজকে এটা 10 টাকা মানে 1600 টাকা মন বিক্রি করলাম, এটা আবার সিজনে যে এটা 4000 মন হল, এরকম না। পাটকে একটা স্টেবল একটা নীতির মধ্যে রাখতে হবে যে এই সিজনে আমরা এত বিক্রি করব, এবং আপনার ওই ওয়্যার হাউস থাকতে হবে। এইভাবে অনেকগুলি প্রসেস করলে তাহলে আপনার পাটের চাষে কৃষক উদ্বুদ্ধ হবে। কৃষক উদ্বুদ্ধ হওয়ার পিছনে হলো টাকা চাই, মানে বিক্রি করে যেন আমি টাকা পাই, এটাই হলো উদ্দেশ্য। এখন আমরা দেখতে পাচ্ছি যে ক্ষুদ্র কুটির শিল্প পর্যায়ে অনেকেই হলো পাট নিয়ে ছোট ছোট প্রোডাক্ট তৈরি করছে। বিশেষত আমরা যদি বলি আগের ধরনের প্রোডাক্টই, পাটের ব্যাগ বা হলো পাটের যে মেয়েরা যে পার্টস ইউজ করছে সেগুলো, এরকম নানা উপাদান আমরা দেখতে পাচ্ছি বাজারে। তো এগুলোর বাইরেও আসলে মানে ক্ষুদ্র উদ্যোক্তা যারা আছে, তারা কি ধরনের প্রোডাক্টের দিকে মনোযোগ দিতে পারে বলে আপনি মনে করেন? খুব ভালো একটা দিক এটা,
কারণ অলরেডি জেডিপিসি, বাংলাদেশ জুট ডাইভার্সিটি প্রমোশন সেন্টার যেটা আছে, এদের কাছে প্রায় 200-র উপরে, আমি ঠিক নাম্বারটা বলতে পারবো না, 200-র উপরে প্রোডাক্ট ইনলিস্টেড আছে যেগুলি বহির্বিশ্বে পাটের হিসাবে ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট হিসাবে বিক্রি হতে পারে। সেখানে ব্যাগ আছে, সুটকেস আছে, গয়না আছে, জুতা আছে, বিভিন্ন ছোট ছোট উদ্যোক্তারা এগুলি করতেছে। কিন্তু এর একটা প্রবলেম আছে। প্রবলেমটা হলো একজন উদ্যোক্তা একাই সবগুলি প্রোডাক্ট তৈরি করতে চায়। ও যখন বাইরে মেলাতে যায় বা ওর কাছে যখন বাইরে আসে, তখন যদি বলে যে আমাকে 1 মিলিয়ন পিস দাও, সে দিতে পারে না, কারণ তার হ্যান্ডমেড করে এটা দিতে পারবে না। সেই জন্য উদ্যোক্তাদেরকে শর্টেজ করে যে তুমি ব্যাগ বানাও, তুমি গয়না বানাও, তুমি জুতা বানাও, এরকম শর্টেজ করে দিলে, শর্ট আউট করে দিলে তখন তারা করবে কি, এবং তাদেরকে একটা পর্যাপ্ত সুযোগ সুবিধা দিতে হবে গভর্নমেন্ট তরফ থেকে, কারণ এটার প্রচুর চাহিদা রয়েছে। ইট ইজ বায়োডিগ্রেডেবল, এটার একটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, এবং এই জায়গাটা যদি আমরা ওদের করতে পারি, উদ্যোক্তারা অনেক সফল কাম হবে বলে আমি বিশ্বাস করি। স্যার, আপনি কি মনে করেন যে বাংলাদেশের যে পাটের পণ্যগুলো বহির্বিশ্বে এগুলোর চাহিদা কেমন রয়েছে, বা বাইরে যারা আছে তারা এই ব্যাপারে কেমন আগ্রহী? প্রচণ্ড চাহিদা আছে, অনেক বেশি চাহিদা, কিন্তু পাটের কিছুটা ড্রব্যাক যেটা বলতেছিলাম, যখন পাটের যদি আপনার কার্পেট, পাটের যে কার্পেটটা কেন আমাদের হারিয়ে গেল, কারণ পাটের যে সিবিসি কার্পেট ব্যাকিং ক্লথ যেটা থাকে, এটা হলো ফ্লোরে থাকলে সে ওয়াটার অ্যাবজর্ব করে, ময়েশ্চার অ্যাবজর্ব করে, সেখান থেকে ওই ব্যাড অর্ডারটা বের হয়। সেকেন্ড, থার্ড হলো পাটের কার্পেটে হলো রেজিলেন্স প্রবলেম, যেটা চাপ দিলে আবার তার নিজের জায়গায় শেপ মেমোরি প্রপার্টিস বলে, আগের মেমোরি সে আগের জায়গায় ফিরে আসতে পারবে। কিন্তু পাটের এই প্রপার্টিটা নাই, রেজিলেন্স প্রপার্টি খুবই কম। পাটের কার্পেট কদিন ইউজ করলেন, দেখলেন যে সে বসে গেছে, আর উঠছে না, একটা। সেকেন্ড হলো কাঠের ফার্স্ট কালার হচ্ছে না, কালারটা নিতে পারছে না। এই যে ড্রব্যাকগুলি, এই ড্রব্যাকগুলি যখন আপনি কার্টেন ব্যবহার করছেন, কদিন পরে দেখা গেল যে ওটার একটা গন্ধ বেরোচ্ছে। আমরা হয়তো ততটা বুঝি না, বিদেশিরা ওদের কাছে এই গন্ধটা খুব বেশি মনে হয়। তো এই জায়গাগুলি আমাদের রিসার্চের দরকার আছে, যে এইটার গন্ধটা কোথা থেকে আসে, কেন আসতেছে, সেই জিনিসগুলি অ্যাসেস বেরোচ্ছে। পাটের আরেকটা কারণ আছে হিয়ারিং। যে কোনো পাটের ব্যাগ দেখবেন যে উপরে একটু মানে চুল আশ্বাস বেরিয়ে রয়েছে, এটাও কিন্তু অসুস্থ, আস্তে আস্তে সেই হিয়ারিং মাইক্রোফাইবার হিসাবে বার্তা সুরতে থাকে। এই জায়গাগুলিতে খুব সুন্দর রিসার্চ করা যায়, কেন আমরা সেই জায়গাগুলিতে রিসার্চ করছি না? করলেই পাটের এই জায়গাটা সারা বিশ্বের এই চাহিদাটা আরও অনেকভাবে বাড়ানো সম্ভব। এবং এইসব গবেষণা অন্তত আমার তরফ থেকে অনেক দূর আগানো আছে আমি বলতে পারি আর কি। যদি এখন এটা গভর্নমেন্টে গেলে যদি আরও একটু প্রসার করে, আরও অন্য জায়গায় ইউনিভার্সিটিতে বা অন্যান্য রিসার্চ সেন্টারগুলিতে যদি এগুলি বিস্তৃতি বাড়িয়ে দেয়, তাহলে অবশ্যই এগুলো একটা ভালো দিক চলে আসবে বলে আমার বিশ্বাস। স্যার, বাংলাদেশে তো অনেকগুলো কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে এবং তারা পড়াশোনা করছে, তো সেখান থেকে আপনি কি পরিমাণ আউটপুট দেখছেন যে পাট নিয়ে কাজ করার ক্ষেত্রে, মানে বাংলাদেশে যারা তরুণ ছাত্র রয়েছে বা যারা সদ্য পাশ করে বেরোচ্ছে, তাদের মধ্যে আগ্রহ কেমন দেখছেন আপনি? আপনি বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে আপনার আছে কিনা যেখানে জুট নিয়ে একটা ডিপার্টমেন্ট আছে? নাই। কেন? যেটা আমরা এটা নিয়ে গর্ব করি, যেটা আমার গর্বের জায়গা, আমার এটা পাটের এত, কেন আমরা সেই জায়গাটা একটা ডিপার্টমেন্ট নাই? পাট ফাইবার নিয়ে কোনো রিসার্চ নাই। ভারতে অনেকগুলি ইউনিভার্সিটিতে এদের রিসার্চের আছে, কিন্তু আমরা এই জায়গাটায় কোনো টেক্সটাইল ইউনিভার্সিটিতে কেন একটা ডিপার্টমেন্টও নাই যে জুট নিয়ে লেখাপড়া করা হবে? তাহলে আপনি কোথার থেকে আপনি রিসার্চ করে যদি নতুন জিনিস না আনতে পারেন, তাহলে তো আপনার এগুলি তো আমরা যতই মৌখিকভাবে বলি যেটা আমার গর্বের জায়গা, আমরা পাটকে হারিয়ে ফেলতেছি, এই কথাগুলি মৌখিকভাবে বলা হবে, কারণ এর পিছনে এফোর্ট দিতে হবে। একটা বিশ্ববিদ্যালয় একটা ডিপার্টমেন্ট খুলুক না, জুট অ্যান্ড অ্যালার্ট ফাইবার, জুট নামে একটা ডিপার্টমেন্ট খুলুক, দেখবেন যে অনেক ছেলে সেখানে পড়বে এবং পাটের যে ঐতিহ্যটা এখানে রিসার্চ করলে আমার মনে হয় যে খুব বেশি সময় লাগবে না। পলিথিন পলিপ্রোপিলিন যদি এইটা পাট যদি আমেরিকা বা ইউরোপে হতো, পলিথিন পলিপ্রোপিলিন আমরা চোখেও দেখতাম না, কারণ এটা এতটাই খারাপ পরিবেশের দিক থেকে, সেই জন্যে ওটার দিকে মানুষ যেতই না। সুতরাং আমরা পাটটাকে শুধু আমাদের দোষ, আমরা এটাকে লালন করতে পারছি না, পাটটাকে জায়গা মতো নিয়ে যেতে। কারণ যত টেকনোলজি বাড়ছে, তখন আমার তো অন্যান্য জিনিসের সাথে টেকনোলজির সাথে আমার দৌড়াতে হবে, টেকনোলজির সাথে আমাকে কম্পিটিশন যেতে হবে, সেই জায়গাটা কোথায়? স্যার, আমরা যদি জানতে চাই, আপনি যেটা বললেন যে বাংলাদেশে কোনো বিশ্ববিদ্যালয়ে পাট নিয়ে কোনো বিভাগ নেই বা কাজ করা হচ্ছে না, এটা নিয়ে আপনার দিক থেকে কোনো উদ্যোগ ছিল কিনা বা আপনি চেষ্টা করেছেন কিনা, বা সেটা সফল হয়নি কেন?
আমি যেহেতু অ্যাটমিক এনার্জি কমিশনে আমার কাজ শুরু করি, আমার যাত্রা শুরু করি, বৈজ্ঞানিক কর্মকাণ্ড আমার ক্যারিয়ার শুরু করি ওখান থেকে, তখন অ্যাটমিক এনার্জি কমিশনে কিন্তু খুব আমার পিএইচডির কাজ ছিল উড প্লাস্টিক কম্পোজিট, উডের সাথে প্লাস্টিক মিশিয়ে নতুন ধরনের একটা মেটেরিয়াল তৈরি করা। যখন আমি দেশে ফিরে আসলাম তখন আমার মনে হলো পাটটা এত অবহেলিত, তাহলে পাটটাকে কাঠ আর পাট তো কেমিক্যালি একই রূপ, তো সুতরাং আমি পাটটা না কেন পাটটাকে নিয়ে কাজ করতে। সেখান থেকে আমার 90 সালের পরের থেকে কিন্তু আমি পাট নিয়ে কাজ শুরু করি। এবং তখন অনেকেই কথা বলতেন যে অ্যাটমিক কমিশনে চাকরি করে উনি পাট দিয়ে কী করছেন, এটা সবার বহির্বিশ্ব আমাকে এই প্রশ্নের সম্মুখীন হতেছে। কিন্তু আমি তো অ্যাটমিক এনার্জি ইউজ করছি, আমি রেডিয়েশন ইউজ করছি এর ভেতরে, এর প্রপার্টিকে অ্যানালাইজ করতে। আমি একটা ভালো ল্যাবরেটরি অ্যাটমিক কমিশন ছিল, আমার কাজের অগ্রতা বাড়ছে। তখন থেকে আই রেজ মাই ভয়েস, সমস্ত সেমিনার সিম্পোজিয়ামে গভর্নমেন্টের পলিসি মেকারদের সাথে আমি অনেকবার কথা বলেছি। আমার চেষ্টার কোনো ত্রুটি ছিল না, আমি যথাযথ আমার তরফ থেকে, আমি একটা ক্ষুদ্র মানুষ, এখান থেকে যতটুকু কথা বলা যায় পলিসি তৈরি করার চেষ্টা করছি। বলেছি যে একটা আপনারা যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে, একটা বড় বিশ্ববিদ্যালয়ে ডিপার্টমেন্ট খোলেন, সেই ডিপার্টমেন্টে পাট নিয়ে, অথবা যে একটা অ্যালাইড অংশ হিসাবে করে দেন, বোটেক্স আছে এখানে, এখানে কিছু অংশ বলে দেন যে হ্যাঁ পাট নিয়ে গবেষণা করতে হবে, এটা এরকম বললেই হয়েছে। কিন্তু আলটিমেটলি এই জায়গাটায় পলিসি মেকার এটা নিয়ে কাজ করে নাই। পাট গবেষণা ইনস্টিটিউট যেটা আছে, তারা আসলে ট্রেনিং বা ওয়ার্কশপ এরকম আয়োজন করছে কিনা, যারা আসলে আগ্রহী তাদের জন্য শেখার সুযোগ কি ওখান থেকে তৈরি হয়েছে কিনা? কোনো পাট গবেষণা ইনস্টিটিউট ইজ ভেরি গুড ইনস্টিটিউট। পাটের প্রসার ঘটানোর কথা চিন্তা করেই সেই সময় এটাকে নতুন ইনস্টিটিউট করা হয়েছিল। এখানে একটা অসুবিধা হলো ইনস্টিটিউটের কৃষি সাইডটা, মানে পাটের উৎপাদন বাড়ানো একটা অংশ রয়ে গেছে, আর প্রোডাকশন, মানে এটা দিয়ে ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট কী তৈরি করা হয়, তারা অনেক কাজ করছে। কিন্তু কাজের যে আমাদের দেশে গবেষণা বাজেটটা আপনারা জানেন, সেটা খুবই অপ্রতুল আমি মনে করি বিজ্ঞানী হিসাবে। সেই জায়গাটাকে যদি বাড়ানো হয় তাহলে ওদের খুবই ভালো একটা অর্গানাইজেশন, যেখানে পাট উৎপাদনও বাড়ানোর মতো তারা রিসার্চ করে, আবার পাটের বই ব্যবহার অ্যাপ্লাইড সাইজও কাজও তারা কাজ করে। তো সেইগুলি তাদের একটা উদ্ভাবন ছিল জুটন, জুট আর কটন মিলে একটা জিনিস ছিল, কিন্তু সেটা আলোর মুখ দেখে নাই, কারণ এটার মধ্যে কিছু ড্রব্যাক ছিল, এটার মধ্যে আর একটু গবেষণা করতে পারলে ভালো হতো, কিন্তু সেটা আর হয় নাই। তাদের কাজ আছে, তাদের আর একটু আর্থিক সাহায্য ভালো পেলে তারা হয়তো কাজ করে যেতে পারবে। পাটের জন্য একটা মন্ত্রণালয় আছে, দিস ইজ দ্য অনলি, একটা দেশ একটা ক্রপস নিয়ে একটা মন্ত্রণালয় আছে, পৃথিবীর কোনো জায়গায় পাবেন না যে একটা ক্রপস নিয়ে একটা মন্ত্রণালয়, যেটা আমাদের দেশে আছে। আমরা কিন্তু ওদিক থেকে পিছিয়ে নাই, কিন্তু আমরা কার্যক্রমটা ঠিক জায়গা মতো নিয়ে যেতে পারছি না। এটা হলো আমার, আমি সমস্যা মনে করি। এবং এই জায়গাটাকে আমাদের আরও অ্যাক্টিভ ভূমিকা নিতে হবে, পাট নিয়ে চিন্তা করতে হবে, তাহলে পাটের প্রসার বেড়ে যাবে আর কি। এবং মানুষ যাতে এই পলিসিটা মেনে নিতে পারে, এরকম একটা পলিসি করা দরকার পাটকে নিয়ে, তাহলে পাটের চাষও বাড়বে, পাটের রপ্তানিও বাড়বে। এখানে পাট কতটা রপ্তানি করব, কতটা আমরা নিজেরা কনজিউম করব, আদৌ আমরা পাট রপ্তানি করব কি না, এই নিয়ে এক সরকার আসে একবার বলে যে পাট আমরা রপ্তানি করবো, কেউ বলে যে না আমরাই নিজেরা কনজিউম করব, তাও পারছি না। ধন্যবাদ মোবারক স্যারকে। আমরা আজকে আমাদের পাট নিয়ে যে আলোচনা, এটার প্রথমাংশে ছিলাম। আমরা পরবর্তীতে স্যারের কাছ থেকে পাটের বৈজ্ঞানিক যে কন্ডিশন বাংলাদেশে আছে সেটা নিয়ে জানার চেষ্টা করব। একই সঙ্গে বাংলাদেশের পাট উৎপাদন বৃদ্ধি করা এবং পাটের উৎপাদনে যে সমস্যাগুলো কৃষকরা ফেস করেন সেগুলোকে আসলে কিভাবে কাজ করা যায় এবং বৈজ্ঞানিক উপায়ে সেই সমস্যাগুলো কিভাবে দূর করা যায়, সেগুলো নিয়ে স্যারের সঙ্গে আমরা পরবর্তী পর্বগুলোতে আবারও আলোচনায় যাব। আজকের এই পর্ব আমরা এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।